দর্শক শ্রোতা, নির্যাতিত, নিপীড়িত, নির্মম এসব অভিযোগ যাদের বিরুদ্ধে, তারাই বা কেমন ব্যবহার করেছিলেন এসব মানুষদের সঙ্গে। আজকে এম এ মারুফ জামান, সাবেক রাষ্ট্রদূত ছিলেন যিনি, তার মুখে আয়নাঘর সম্পর্কে বর্ণনা শুনব। কি অত্যাচার করা হয়েছিল তার সঙ্গে, কেনই বা অত্যাচার করা হয়েছিল। চলুন ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে কথাগুলো বর্ণনাভাবে বলবো। প্রথম পট্টির পরে আরেকটু বড় আবার একটা সেকেন্ড পট্টি লাগালো। তারপরে দেখলাম একটা কালো মানে ওই যে আপনার হুড ঢুকায় বেঁধে দিল, মানে 3টা পট্টি। তারপর কোমরের মধ্যে আবার আপনার হাত পিছন দিকে নিয়ে কোমরের মধ্যে আবার একটা গামছা দিয়ে আবার হাতটা আটকে আমাকে লিটারালি কোল থেকে করে টেনে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে সামনে দিয়ে নিয়ে দেখেন ডান দিকে গিয়ে একটা জায়গায় দাঁড়া করালো। আমি বুঝলাম যে একটা সিঁড়ি দিয়ে 2টা সিঁড়ি উঠলাম, 2 সিঁড়ি আর কি, এক গ্রাউন্ড ফ্লোরে 2 সিঁড়ি উঠলাম। টিনের একটা ছিল, ড্রেনের উপরে একটা টিনের পাতের উপর দিয়ে যাচ্ছিলাম, মানে বুঝলাম ড্রেনের উপরে টিনের স্টিলের প্লেট থাকে না, স্টিল প্লেটে আওয়াজ হচ্ছিল, ওর দিয়ে উপরে উঠলাম। উঠার পরে এক জায়গায় দাঁড়া করলাম, দাঁড়ান 2জন। তারপর মুখের মধ্যে জানি নাকের মধ্যে ঠান্ডা বাতাস আসতে থাকতো, করে একটা আওয়াজ হচ্ছিল, ঠান্ডা বাতাস, গন্ধ নাই কিন্তু ঠান্ডা বাতাস। ওইটা হলো আপনার। দেখুন, আসলে এসব মানুষদের বুঝতে টর্চারিং করা হয়েছে তার বর্ণনা দিতে গিয়ে এম এ মারুফ জামান আসলে বিস্তারিত কথা উপস্থাপনা করলেন। সেডেটিভ দেয়, অ্যানেস্থেশিয়া দেয় আপনাকে বডিটা নিস্তেজ করে দেওয়ার জন্য। ওটা যখন হলো, রাখলো, রেখে নিয়ে আমাকে একটা টুল আছে না, টুলের মধ্যে নিয়ে উল্টা করে বসালো, চোখ বাঁধা তো আমি বসলাম। বসার সাথে সাথে একজন এসে বললো, মারুফ। তার নাম ধরে ডাকার উদ্দেশ্যই বা কি ছিল? কে ছিল এই লোক? গলাটা খুব পরিচিত লাগলো, বলতেই আমার জি। আমি তো এত নির্মম, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারের মধ্যে যখন নাম ধরে একজন ব্যক্তিকে ডাক দেওয়া হয়, কিছু স্বস্তি পেয়েছিলেন এই মারুফ জামান। মনে হচ্ছে কেউ আমাকে বাঁচাতে আসছে, হয়তো আমার নাম নিয়েছে আর বাঁচাতে আসছে। এই যে শুরু করলো মারা। আমরা মারছেন কেন আমাকে, কেন মারছেন আপনি আমাকে? তারা বললো যে ইউ আর মারুফ জামান, ইংরেজিতে কিন্তু কথা। আমার ইয়েস। বললো আর ইউ বাংলার বীর? বললাম ইয়েস, দ্যাটস মাই নেম আই ইউজ। দেখুন, তাকে নাম ধরে ডাকার পর আসলে তাকে বাংলার বীর বলে খ্যাত করেছিল, কারণ আসলে বাংলার বীর যেসব মানুষ, তাদের প্রতি এরম অত্যাচার করা হয়েছিল। ওয়েবসাইটস বাংলার বীর। তাহলে বাংলার বীরের পিছিয়ে যে প্রোফাইল পিকচারটা, এটা কে? আমরা সে হজরত খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদ কে? খালেদ বিন ওয়ালিদ কি আপনি মুসলমানদের জানার কথা? উনি আমাদের নবী, ওয়ারিয়ার। আর ইউ কামরুল ইসলাম? কামরুল ইসলাম। বললাম না, আমি কামরুল ইসলাম না। বলে না, আপনি কামরুল। তখন বলছে না, না তুমি কামরুল ইসলাম। আমি কামরুল ইসলাম না, বলতে আমার মা। আমি মুশকিল। নির্মম এই টর্চারের পেছনে কার সাথে ছিল, কোন দলের? কেনই বা টর্চার করেছিলেন এসব মানুষদেরকে যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন? কিছু মেরেটারে দেখে আমি মুখ দিয়ে আমি দেখতেছি মুখ দিয়ে রক্ত। এই দেখেন, আপনি দেখেছেন এইগুলা যে মারের চোটে গাঁটটা তড়ে গেছিলো, কোনো ট্রিটমেন্ট দেয় নেই। তারপরে কাটা কুটা লেগে ভিতরে একদম মানে ট্রিটমেন্টের অভাবে আমার খুবই দুরবস্থা। এই যে তারপরে যে মারলো এইসব জায়গায় আমার হাতের লিগামেন্ট এখন বলেছিল আমার, আমি ডক্টর বডি ইনজুরির কারণে অনেক জায়গায় হয়েছিল তার ক্ষত। আসলে এই সব নির্মম অত্যাচার আয়নাঘরে যে করা হয়েছিল, কেনই বা করা হয়েছিল? আপনাদের কোনো জানা মন্তব্য থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। সিএমএইচের ডকুমেন্ট দেখাতে পারবো, যেগুলো সব মানে ছিঁড়ে গেছে, কিছু করার নাই। কান আমার হিয়ারিং নষ্ট করে দিয়েছে। গাড়িতে আমি ভুলে গেছিলাম, গাড়িতে যখন আমাকে সেকেন্ড টাইম যখন হ্যান্ডিক্যাপ করলো, তখন এটা বললো ফোন দিল, বলে আপনি বাসায় ফোন করবেন, ফোন করে বলেন কম্পিউটার মিস্ত্রি আসতেছে,
আপনার বাসায় আপনার ল্যাপটপ নষ্ট, তাহলে ল্যাপটপ নিয়ে যাবে ঠিক করে দেওয়ার জন্য। আর কোনো কথা বলবেন না, একটা কথাই যে আমার বাসায় লোক আসছে, কম্পিউটারে দিয়ে দাও। তারা অন্য টেলিফোনে ফোন করে দিল, বাটন টেলিফোনে বাসায়। দেখলাম বুয়া হ্যালো করে, বুড়া বয়স্ক বুয়া টেলিফোন ধরছে। আমি বলছি, বুয়া আমি খুব বিপদে আছি, আমি খুব বিপদে আছি। বলার সাথে সাথে যেই শুরু হলো মায়ের, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কোনো রকম হার্টটা প্রোটেকশন করছি, মারতে মারতে একদম মানে বোতা বানায় ফেলছে আমাকে। বানায় বলছে এত বড় সাহস, তো দেখো এখনই গুলি করবো, এবং পিস্তল ধরছে এত বড় মানে। তারপরে তারা বলেছে আরেকবার চান্স দেওয়া হবে, চান্স না দিলে রাস্তার পাশে দাঁড়ায় গুলি করে ফেলে দিব। তাদের উদ্দেশ্য হলো আমার বাসায় আমার ক্যামেরা, আমার ল্যাপটপ। আসলে এই রাষ্ট্রদূতের সবকিছু ডাটাবেস সংগ্রহ করতে চেয়েছিলেন সেই পক্ষ, যে পক্ষ তাদের প্রতি অন্যায় অবস্বীকার করেছিলেন। আসলে কি সেটা সরকার, ফেসিস্ট সরকারের কোনো পক্ষপাতিত্ব ছিল? যদি আপনাদের জানা থাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আমার যা যা ইলেকট্রনিক ডিভাইস ওটা নিয়ে, ওটা ওদের যে ডাটাগুলো আছে ওটা এক্সট্রাক্ট করবে, এটাই ওদের উদ্দেশ্য। তারপর তারা দুজন লিটারেলি আমাকে উঠায় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামায় তার অপোজিট সাইডে একটা রুমে, একটা বুঝলাম যে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকালো। তখন একটা সামনে দাঁড়ায় কি যেন লক একটা মনে খুললো, খোলার পরে আমাকে উঠালো, উঠানো হঠাৎ করে একটু হটায় বাঁ দিকে একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দিল। দোকান হলো আমার 3 পট্টি ঢুকে, তারা বিছানা একটা খাটের মধ্যে, কাঠের খাট, ওটার মধ্যে বসালো। আবার খাটগুলো খুব নড়ে, এরকম এরকম নড়তে থাকি সারাক্ষণ, মানে আপনি ঘুমাতে দিবেন না ঠিক মতো আর কি, আপনি নড়লেই খাটগুলো এরকম দুলবে, মানে সব লুজ আর কি, ইচ্ছা করে যেন আপনি। এটাও টর্চার। বসালো এখানে, বসার সাথে সাথে আমার যত কাপড় চাপড় আছে আমাকে ন্যাংটা করে দিল। তার মানে আমরা কেন করতেছে কোনো কথা নাই। কিরম এই অত্যাচার! আসলে মানুষের একটা সিম্পিথিক জিনিস নিয়ে খেলা করেছিলেন যে পক্ষ, আসলে সেই পক্ষের বিচার হওয়া দরকার। তিনজন খুব ইয়ে করলো, মানে করে টোরে আমাকে একটা লুঙ্গি দিল, আর আমাকে একটা ইয়ে দিল কি, মানে পুরোনো একটা ন্যাকড়ার মতো একটা টি শার্ট আর কি, কতজন ইউজ করছে আল্লাহ জানে। এত লম্বা টি শার্ট একটা, একটা লুঙ্গি, ময়লা লুঙ্গি। আর যাওয়ার আগে বললো যে এই দরজা লাগাই গেলাম, এই যে এই তালা আছে, খুব দরকার হয় তালা দিয়ে গেটের মধ্যে বাড়ি, ওই যে লোহাটার মধ্যে প্লেটের মধ্যে বাড়ি মারলেই আমরা আসবো। তো আমি আর কিছু বলতে পারলাম না, মানে বিছানায় চোখ লাগতেই আমি ঘুমিয়ে গেলাম। আসলে এত মেরেছে আমাকে। পরে ভোর ভোর 4টার দিকে ধাম ধাম করে আওয়াজ শুরু হলো, ফ্যানের প্রচণ্ড আওয়াজ। আমি বললাম কী আবার কিছু কিছু ঘটনা ঘটছে, তো অ্যাক্সিডেন্ট হবে নাকি, মানে এত আওয়াজ যখন, তখন আমি গিয়ে টিনের ইয়েতে বানানো শুরু করলাম যে কী ব্যাপার, এত আওয়াজ কিসে, কেউ আসে নাই। ওই আওয়াজ চলতে থাকলো। তখন দেখলাম একটু পরে ফাজরের আজান যখনই হলো, আবার মেশিনটা বন্ধ করলো কিছুক্ষণ। যখনই আজান পড়ে তখনই মেশিনটা আবার শুরু, দুটো মেশিন বড় বড়, ধরেন একটা মেশিন বাই ধরেন 3 মিটার বাই 3 মিটার, দুইটা বড় বড় এক্সস্ট মেশিন, এগুলো ইন্ডাস্ট্রিয়াল মেশিন। কিন্তু কি একটা ফ্যান ট্যান করে রাখছে, এমন আওয়াজ হয় মানে ব্রেন মনে হয় বের হয়ে যাবে। তবে সকালে ওরা আসলো, আবার টিনের প্লেট দিয়ে খাওয়া দিল। খাওয়া দেখতে আমার দেখেই তো আমার ইয়ে লাগছে, ভাই যেভাবে খাওয়া দেয় না আপনাকে, টিনের একটা প্লেটের মধ্যে এত কী বলে রুটি, দুইটা শুকনো রুটি, আর একটু কী বলে না কী বলে একটু একটু ভাজি। তারপর দিয়ে গেল একটা বেড প্যান, ওই যে ছেলেদের বেড প্যান, পেশাব করলে পেশাব বাথরুম তো লাগবে, ওটা দিয়ে গেল। আর দুইটা পুরনো ওই যে পানির বোতল আছে, ইউজ করে ফেলে দিই, পুরনো দুইটা পানির বোতল, পানি ভরা, ভিতরে শ্যাওলা লেগে আছে, এই অবস্থা। তারপরে এত কিছু করার নেই এখানে, আল্লাহ আল্লাহ ছাড়া কিছু করার নেই। তবে দেখি 8:30 কি 9টার দিকে আবার 3জন আসলো। সবাই কিন্তু পিছনে মাস্ক পরা, সবার মাস্ক পরে থাকে, কেউ কিন্তু মাস্ক ছাড়া আসে না, সবার মাস্ক পরে 3জন আবার আসলো। আসলে তাদের এই চেহারার সামনে মাস্ক পরে আসার গোপন কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই ছিল কোনো গোপন উদ্দেশ্য, নতুবা তারা প্রকাশ্যে চেহারা দেখাতে ভয় পেতেন কেন? চলুন তার মুখ থেকে বিস্তারিত আরো শুনবো। এসে আবার আমার পিছন দিকে হ্যান্ডকাপ দিল, বিছানায় বসে আবার 3টে ফুট লাগালো। ফুট লাগে আবার তারা আমাকে ওই আগের রুমে যেখানে গেছিলাম, আমি বুঝতে পারলাম যে যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আবার বসালো ও টুলে। আবার ওই ওই
অফিসার সেইবার বেশি অফিসার আসছে। রাতের বেলা আমাকে একজন বা দুজন অফিসার রিসিভ করেছিল। সেই দিন 3-4 জন অফিসার ছিল। বসায় বললো আসলে এদেরকে, এই হায়না বাহিনীদেরকে অফিসার বলাও একটা সম্মানজনক আঘাত লেগা জায়গা। আসলে এদেরকে কি বলে উচিত আর কি বলে মন্তব্য করা উচিত, ভিডিওটি পুরোভাবে দেখে কমেন্টে মন্তব্য করুন। যে আপনার কম্পিউটারের ইয়ে কি কিরকম হয়, আপনার স্ক্রিন লক কি। আসলে স্ক্রিন, আমি তখন নতুন এত কম্পিউটারে বুঝি না, আমি নিজে কম্পিউটার শিখেছি, স্ক্রিন লক কি আমি জানতাম না। আমরা স্ক্রিন লক বলার সাথে সাথে বুঝছেন আবার লাঠি দিয়ে, তারপর লাঠি একটা আনলো, লাঠি দিয়ে বাইরে শুরু করলাম জায়গায় স্ক্রিন লক বল। আরে ভাই, আমি স্ক্রিন লক জানি না কি, তারা বিশ্বাস করো আমি আসলে জানি না স্ক্রিন লক। এখন জানি স্ক্রিন লক কি, তাও কেমনে যায় তাও জানি না। খালি মোবাইলের স্ক্রিন লক জানি, এটা টান দিলে এরকম করা যায়, কিন্তু এখানে যে কম্পিউটারের স্ক্রিন লক আছে এটা আমি জানতাম না। ওটা পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ছিল আমার বিড়ালের নামে, ওই পাসওয়ার্ডটা আমি দিই। তো কিছুক্ষণ পর দেখি কটকট করে আওয়াজ হচ্ছে, তখন আমি বুঝলাম যে আমার কম্পিউটার তারা নিয়ে আসছে। একজন বলছে ইয়েস স্যার, উই গট ইট, we have entered his computer. বলে গুড, এখন তো এখন তো মনে আসলো কোথাও। আলাম ভাই, আমি তো বলছি আমি পাসওয়ার্ড জানি, আমি স্ক্রিন লক জানি না। তো সেদিন মায়না মহিলা আমার তো অলরেডি ফোলাটো লাগে, কালো কালো হয়ে একদম মানে ব্যথার চোটে, তাহলে আমি কানে শুনতে পারতেছি না। তো ঠিক হয়ে যাবে, মানে কতটুকু কমানো, আমার প্লিজ আমাকে দুটো ওষুধ দেন, প্যারাসিটামল দেন। এভাবে চললো আর কি। তারপরে আবার তিন দিন পরে পরেই ওই ইন্টারোগেশন নিয়ে যেত। রাতের বেলা ওষুধ নিয়ে আসতো হাতের মধ্যে করে একটা করে ওষুধে যায়। আমি তো খালি হাতে কেন ভাই, একটা তো বাটিতে দেওয়া যায়। বলে যা পাইছেন তাই খান, সেটাও বন্ধ করে দিবি, মানে খুব দুর্ব্যবহার। তারপরে যে আমাদের বাথরুমে নিত দিনে 4 বার, ভোর একদম ফাজরের সময় একবার, ফাজরের আগে বাথরুমে নিতাম, বাথরুমে করে ওজু টুজু করে আসবেন, নামাজ যখনই আজান পড়তো তখনই ফ্যান আওয়াজ করে দিত। দেখেন, আসলে ইসলামের ওপর আঘাত হানার জন্য তারা এই পন্থা ব্যবহার করেছিল, যেন এখানে তারা সময় পরিস্থিতি সবকিছুই যেন উল্টো করে দিয়েছিল। যখনই কি নতুন আসতো কিংবা রুম থেকে কাউকে নিয়ে যেত, ফ্যান শুরু করে দিত, বাইরে গেলে কোনো আওয়াজও না আসতে পারে, খালি ওই মাথা প্লাস। আর 4টা যে এক্সস্ট ফ্যান ছিল, ওগুলো ছিল রুমে বাতাস আনা নেওয়ার জন্য। আর ওখানে সবাইকে আমাকে সেদিন প্রথম দিন বলেছিল যে আমরা সবাই কিন্তু এখানে অভ্যর্থনা জানাই একটা বয়েল ডিম পাশে দিয়ে ঢুকাই দিয়ে, ঠিক আছে, আপনাকে সেটা নয় বাদ দিলাম। সবাইকে সেটা দেওয়া হতো। যখনই দেখতাম নতুন কেউ আসছে, 4টা ফ্যান চলতেছে, এবং দেওয়ার পরে তারা ওই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় দেয়। আর মানে জ্বলে যায় আর কি জায়গাটা, বলে আপনি কিন্তু সহ্য করতে পারবেন না এত মানে পাশাপাশি বয়েল ডিম ঢুকাই দেয়, সবারই ঢুকায়, এটা রুটিন। আমার খারাপ লাগে যে আল্লাহ মাফ করুক। আসলে এই বাহ্যিক দ্বার দিয়ে যদি একটা সিদ্ধ করে ডিম ঢুকানো হয়, এরম নির্মম অত্যাচার যে করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। আমিও ভয় পেয়েছিলাম যখন হায়নাঘাত সম্পর্কে এম এ মারুফ এর মুখে বিস্তারিত শুনি, গায়ের দম শিংড়ে উঠেছিল, মস্তিষ্কের সবকিছু মেন্টালি কাজ করা যেন বন্ধ করে দিয়েছিল। আসলে আপনারা অবশ্যই মন্তব্য লিখতে ভুলবেন না, যে পরিস্থিতি ছিলেন এই নির্যাতিত নিপীড়িত অত্যাচারদের হাত থেকে রক্ষা করার জন্য তাদের প্রচেষ্টা এবং আজ অব্দি চলে আসছে। আসলে আপনাদের যে কথা বা মন্তব্য লিখতে ভুলবেন না কমেন্টে, কি করা উচিত যারা এইসব লোকদের সাথে এরম দুষ্কার্য ব্যবহার করেছিল, তাদেরকে চিহ্নিত করে সরকারি প্রশাসনের আওতায় আনা হোক। যাক, সেটা বলার ইয়ে। তারপরে সেটা বয়েল ডিমটা আমাকে দেয় নাই, মাইট দিছে আমাকে, বয়েল ডিমটা আমাকে দেয় নাই। ওইখানে আমি 4.5 মাস ছিলাম। ওইটাকে পরে আমি জানলাম, আমাকে এই 4.5 মাসের মধ্যে 3 দিন 4 দিন পরে পরে নিয়ে যায়, নিয়ে কয়েকদিন পরে পরে আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসে, বলে এগুলো আপনি লিখছিলেন? আমাদের হ্যাঁ আমি লিখছিলাম। বলে এত এত গভর্নমেন্ট তুমি করে বলে, বলছে তুমি আর তুই এত লেখছিস, এত গভর্নমেন্টের এত স্টেশনারি খরচ পয়সা লাগে না প্রিন্ট করতে, এত দিস্তা কাগজ লাগতেছে আমাদের প্রিন্ট করতে, এখন তুই পয়সা দিবি? মানে কেন?
আমি সরকার বিরোধী, তুই রাষ্ট্র বিরোধী। আমি বলছি জি না ভাই, আমি রাষ্ট্র বিরোধী কিছু করি না। আমি কিন্তু আমার ঠিক মতো কথা বলতেছি। মাইক একবার কি আমি মরে যাবো ভাই, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। আমি যা বলছি আমাদের স্বার্থের জন্য বলছি, এবং একটা সরকারের যে অন্যায় করেছে তার বিরুদ্ধে বলেছি। সোজা হওয়া না, ঠিক আছে, এমনি সোজা হওয়া। 4.5 মাস ওইখানে আমাকে রাখা হলো। তো আমি জানতে পারলাম যে আমাকে বলা হলো যে তোমাকে যেখানে রাখা হয়েছে ওইটা রিমান্ড সেল, ওইখানে গ্রেড 2 টর্চার এমন ব্যবস্থা আছে, গ্রেড 2। তুমি ঘুমাতে পারবে না, তুমি লাইট দিয়ে রাখবো এবং তোমাকে আওয়াজ দিব। গ্রেড 3 হলো মানে খুবই মানে ফিজিক্যালি এমন মানে দেখুন, এই লোকদের মুখ থেকে কথা শুনলে বোঝা যায় আসলে গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 তিন ধরনের টর্চারিং ব্যবস্থা তারা এখানে ব্যবহার করে থাকে, এবং এই ব্যবহারের মাধ্যমে আসলে নির্মম কতটুকু অত্যাচার করেছে এম এ মারুফ হাসানের মুখে শুনলে তার বর্ণনা প্রকাশ পাওয়া যায়। ব্যক্তির চোখ মুখের দিকে তাকালে বোঝা যায় যে তিনি কত কষ্টের মধ্যে ছিলেন এবং বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েছিলেন। বাঁচার কোনো সম্ভাবনা, অনেকে বাঁচে না, অনেকে বাঁচে, হয়তো ইয়াং কেউ বলে বাঁচবে, হয়তো আমার বয়সে কেউ বাঁচবে না। তারপরে থার্ড ডে তারা বললো তুমি তো কথা বলতেছো না, তাহলে তোমাকে একটা আমরা অন্য ব্যবস্থা করতে পারি। তোমাকে 3rd ডিগ্রি দিলে তুমি বাঁচবে না, তুমি তো মোটাসোটা মানুষ ছিল, আর বয়স হয়ে গেছে, তুমি 3rd ডিগ্রি দিয়ে তুমি সহ্য করতে পারবে না। আর একটা করা যায়, তোমাকে আমরা একটা টুথ সেরাম দেবো, ইঞ্জেকশন দিলে তুমি ঠিকই সব কিছু বলে দিবে। আমার রুমে নতুন সেলা মানে নতুন পাশাপাশি রুমে নতুন আসলো, একজনকে ইঞ্জেকশন দিল। তারপরে কিছুদিন পরে শুনলাম তার ওই যে মেশিন লাগায় না, টক 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 মেশিন, গুলির আওয়াজও শুনলাম, একজন টাং করে একটা গুলি, সেই রাতে জানুয়ারি 29 তারিখ রাতে গুলির আওয়াজ হলো। তারপরে আমার পাশের রুমে কাকে নিয়ে আসলো, ঘ ঘ ঘ ঘ আওয়াজ করতেছে, ওই মেশিন লাগানো, আস্তে 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 করে মেশিনটা জি আর কোরআন শরীফ তেলাওয়াত চলছে। তো কিছু বললো স্যার আর নাই। আর এখানে সবাই সবাইকে বড় ভাই বলে ডাকে, বড় ভাই, কোনো কিন্তু নাম নাই, সব বড় ভাই। তো তখন একজন আসলে আমি শুনলাম ওখান থেকে, ওয়াই আর ইউ নট কামিং আউট, হোয়াটস টেকিং ইউ সো লং, দুপুরবেলা তখন বলে স্যার হি ইজ প্রেয়িং, মানে ইংরেজিতে বলছে স্যার ইজ প্রেয়িং, মানে স্যার নামাজ পড়ে, স্যার বলতেছে স্যার ইজ প্রেয়িং। আর ইংরেজি কথা আর্মি ছাড়া কেউ বলে না, খুব কম। তো হ্যাঁ, তো কিছু বলে হ্যাজ ই ফিনিশ প্রেয়িং, বলেছে ইজ অ্যাবাউট টু, আসরের নামাজ পড়ছিল আর কি। নামাজের পরে তাকে এসে বললো স্যার আপনি কথা বললেন না, চলেন স্যার আপনাকে যে, আমি শুনছি আমার পিছনে রুমে, তাই রেসপেক্ট দিল, মানে বুঝলাম যে সেও সিনিয়র, জানি না ভাইকে, আই ডোন্ট নো, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে নাই। তার সবাই এসে কথা বলছে যে প্লিজ বলেন আপনি এটা করেন, তাকে বুঝাইছে অনেক, আমি জানি না কি, আমি আজ পর্যন্ত জানি না কি। ও মাঝে মাঝে হতো কি, হঠাৎ করে শুনতাম গার্ড সাবধান, গার্ড সাবধান, মানে আর্মিতে হলো কোনো অফিসার গেলে তারা সেলুট করে, কোর্ট, আর্মি কোর্ট থাকে, কোর্টের মধ্যে যেখানে অফিসার থাকে সেখানে গার্ড থাকে, কোনো অফিসার গেলে তারা সেলুট করে, গার্ড সাবধান, মানে ধাম করে মেরে ইয়ে করে, আর গার্ড শস্ত্র সালাম, মানে মেজর হলে শস্ত্র সালাম, শস্ত্র সালাম দেয়, মানে রাইফেল নিয়ে উঠে। আমি তো আর্মিতে ছিলাম, সো এই আওয়াজগুলো আমার কাছে খুব পরিচিত। তাই আমি বললাম ভাই আমাকে তুমি ক্যান্টনমেন্টে রাখছো। আরও বুঝলাম কেউ নেই, আমাকে 2 দিন পানিগুলো তো অনেক পুরনো হয়ে যায়, তো আমি বলি যে ভাই এই পানিগুলো বদলাই দিয়ে আমাকে নতুন পানি একটু, মানে নতুন তো না, ব্যবহার করা। তো তার নতুন একটা ছেলে আসছে, সে আমাকে 2টা পানির বোতল দিচ্ছে, পানির বোতলে লেখা সেনা। সেনা তখন ছিল ইয়ে পার্পলটা কি বলে, বেগুনি রঙের কাবার, সেনা। তা বললাম তোমরা এত বোকা যে আমার দিলা তো দিলে, আমাদের তুমি সেনার পানি দিলা। রাতে দিতে কি মশার কয়েল 1/2 ইঞ্চি, খুব মশা কামড়াতো, অসম্ভব মশা। তারপরে যে পুরান বিল্ডিং তো, ছ্যাঙ্গা আসতো, এত বড় বড় ইঁদুর, বুঝছেন, রাতে মানে বিছানা থেকে নামার আগে চিন্তা করতাম যে আসলে একটা আছে না যেটাকে কামড় দেয়, কী বলে এটাকে, বিচ্ছা, এগুলো সব যে ভাঙার ইয়ে ছিল ওয়াল, ওগুলো পিছন দিকে বের হতো। আমার যখন তখন মারলে তখন কিছুদিন পরে আমার দাঁত একদম ইয়ের মধ্যে ফুলে এরকম পড়ে যাওয়া শুরু করলো, খালি পুজ বেরোতো, রক্ত বেরোতো, এইরকম ফুলে গেছিলো। এখনও কিন্তু আমার কোনো এখানে কোনো আমার ফিলিং নাই আর কি, কোনো আমার অবশ হয়ে গেছে সব। তো আমি বললাম দেখেন প্লিজ, আমাকে এই অবস্থা, আমি খেতে পারি না, আমাকে একটু প্লিজ একটু আমাকে ডাক্তার দেখেন, এক্স রে করান। বলে না,
যা হবে এখানেই হবে, এক্স রে হবে না। ভাই আমি মরে যাবো ভাই। বলে মরে গেল, আমরা চাই তো আপনি মরে যান। আপনি মরে গেলে তো আমাদের জন্য ভালো, আমাদের তো মারতে হইলো না, আপনার অসুখে আপনি মারা গেছেন।